এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মহুয়া। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দেব। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কাদের খানের নির্দেশে এমপি লিটন খুন, জাতীয় পার্টির প্রার্থী শামীমও ছিলেন টার্গেটে, দাবি পুলিশের। কানাডার আদালতের রায় নিয়ে নিশ্চুপ বিএনপি, সন্ত্রাসী দলের পরিচিতি হিসেবে দেখছে আওয়ামী লীগ। ইরানের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের, প্রতিপক্ষের কোচকে লাঞ্ছিত করে সমালোচিত স্বাগতিক কোচ। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে সড়ক দুর্ঘটনার শাস্তি। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। নিজের পথ পরিষ্কার করতেই গাইবান্ধার এমপি লিটনকে খুন করেন জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খান। পুলিশের দাবি আবারও এমপি হতে চেয়েছিলেন তিনি। কাদের খান ওই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া শামীম হায়দার পাটোয়ারিকেও হত্যার চেষ্টা চালান। কাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনে মহাজোট থেকে নির্বাচিত হন জাতীয় পার্টির নেতা কাদের খান। কিন্তু 2014 সালে তার পরিবর্তে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম লিটন। তাকে হত্যার পর ওই আসনে ফের জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন কাদের খান। চট্টগ্রামে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক জানান আবার এমপি নির্বাচিত হবেন, এই আশাতেই লিটনকে হত্যা করেন কাদের খান। সাবেক এমপি কর্নেল ডাক্তার আব্দুল কাদের, তিনি ছিলেন এর পরিকল্পনা। ওনার ইচ্ছা ছিল যে এই লিটনকে যদি সরাই দেওয়া যায় তাহলে তার পথ পরিষ্কার হবে এবং সে পরবর্তী এমপি হতে পারবে। এই ধরনের তথ্য সাক্ষী প্রমাণ আমাদের কাছে আছে। অন্যদিকে গাইবান্ধার পুলিশ সুপার জানান লিটনকে হত্যার পর ওই আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া শামীমকেও 14 ফেব্রুয়ারি হত্যার চেষ্টা চালান কাদের। আমাদের কাছে একটা গোয়েন্দা তথ্য ছিল যে তার নমিনেশনের বিষয়ে তো সে এখনো সাকসেস হতে পারেনি, সেক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বীর প্রতিও একটা আক্রোশ ছিল, যদিও সে আক্রোশটা সে উদ্যোগ নিয়েছিল বাট সফল হতে পারেনি। মঙ্গলবার বগুড়ার রহমাননগরে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল কাদের খানকে। তাকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। হত্যায় ব্যবহৃত অস্ত্রের সন্ধানে বুধবার তার বাড়ির পুকুরে তল্লাশি চালায় পুলিশ। এদিকে রংপুরে এক সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন কাদের খান আগে জাতীয় পার্টি করলেও এখন দলের কেউ নন। এক সময় ভাইস চেয়ারম্যান ছিল, 3 বছর আগে এমপি ছিল, এখন তিনি আমাদের দলের কেউ না। তিনি আমাদের সময় যখন ছিল তাকে আমরা ভালোই দেখেছি। গত 31 ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। রংপুর হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আব্দুল কাদের খান যদি পুলিশের দাবি সঠিক হয়ে থাকে তাহলে উনি আসলে সিনেমাকেও হার মানিয়েছেন। মানে কেমন জানি গল্পগুলো শুনতে, পুলিশের কথাগুলো শুনতে সিনেমার মতো লাগছিল। এমপি লিটনকে এর আগে একবার উনি হত্যার চেষ্টা করেছেন, সেটার প্ল্যানিংটা দেখছিলাম যে উনি গাড়ি নিয়ে যাবেন, পিছন থেকে গাড়ি ধাক্কা দিবে, উনি গাড়ি থেকে নামবেন, ওনাকে গুলি করা হবে। মানে এগুলো কি এখনো এই সময়ে এসে সম্ভব? অনুপম একটি খুব মজার কথা বলছিলেন, যে অনুপম বলছিলেন যে পুলিশ যদি তাকে এখন না ধরতো তাহলে যতজন প্রার্থী যতক্ষণ পর্যন্ত তিনি এমপি না হন ততক্ষণ পর্যন্ত কি একটার পর একটা খুন করতে থাকতেন কিনা। কিন্তু পুলিশের একটি কথা যে পুলিশ আসলে অনেক গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল, তার সেরকম করছিল, কিন্তু সেই হিসেবে তো লিটনকে বাঁচানো উচিত ছিল তাদের গোয়েন্দা তথ্য দিয়ে। আমাদের তো সাধারণত আমরা 7 খুনের কথা ধরি বা অন্যান্য যেসব ঘটনাগুলো ঘটে যেগুলো চাঞ্চল্যকর হয়, সবগুলোতে এই ঘটনা ঘটার পর পুলিশ অনেক তৎপর থাকে। পুলিশের কাছে অনেক গোয়েন্দা তথ্য থাকে তখন। গোয়েন্দা তথ্য দিয়ে নিশ্চয়ই পুলিশ আটকায় অনেক, যেগুলো হয়তো আসলে আমাদের সামনে আসে না। পুলিশ খুব দাবি করে যে তাদের কাছে গোয়েন্দা তথ্য। কিন্তু আরেকটা বিষয় মনে রাখা উচিত যে একজন যিনি সিটিং এমপি, যিনি এখন সংসদ সদস্য, তাকে হত্যা করলেন একজন, এবং যারা প্রার্থী হচ্ছেন তাদেরও হত্যার পরিকল্পনা করছেন একজন। তার ক্ষমতাটা আসলে ছোট করে দেখার মতো নিশ্চয়ই না, কারণ নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও তার যোগাযোগ থেকে থাকতে পারে। আমার মনে হয় যে আপনি যদি কাউকে মানে হত্যা করতে চান বা কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমে নিজেকে সংগঠিত করতে চান, তাহলে আসলে সেটিকে আসলে খুব ক্ষমতার প্রশ্ন না, কারণ আপনি তো আসলে যুদ্ধ করছেন না, আপনি আড়ালে আবডালে সব মানুষেরই আসলে ব্যক্তিগত জীবন থাকে।
6 মাস ধরে উনি প্রশিক্ষণ দিয়েছে একটা গুদামে, এটার জন্য আসলে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনী আসলে খুব সহযোগিতা দরকার কিন্তু হয় না। সেটি সামাল দেওয়ার মতো ক্ষমতা তো থাকতে হবে আমার একজন সংসদ সদস্য। আমার মনে হয় যে সেই জন্য সংসদ সদস্যরা দাবি করেছেন যে তাদের আসলে আলাদা যাই হোক, নিরাপত্তা আমরা ব্যবস্থা দেখি থাকতে হবে। কি হয়, পুলিশ যেটা বলেছে সেটা কতটা ঠিক হয়। অন্যান্য কিছু খবর জানিয়ে দিচ্ছি। শহীদ মিনারের মূল বেদিতে উঠে বেগম খালেদা জিয়া 21শে ফেব্রুয়ারি মর্যাদা নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেছেন। শেখ হাসিনা বলেন, পাকিস্তান প্রীতির কারণেই খালেদা জিয়া 30 লাখ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ জানিয়েছেন। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে উঠে ফুল দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রেয়াজ অনুযায়ী এর এক ধাপ নিচে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার আওয়ামী লীগের আলোচনা সভায় এ নিয়ে তীব্র সমালোচনা করেন দলের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তোলেন, সে রাতে বিএনপি নেত্রীর সঙ্গে থাকা সব নেতাকর্মীকে তাল হারিয়ে ফেলেছিলেন কিনা। ফুলের বেদি যেখানে সবাই সম্মান জানাচ্ছে, ফুল দিয়ে সেই বেদিতে যদি উঠে চলে যায়, তো উনি ফুলটা দিলেন কোথায়? নিজের পায়ের কাছে দিয়ে আসলো নাকি, সেটাই প্রশ্ন। আচ্ছা, উনি হয়তো বেতালা হয়ে যেতে পারেন, কারণ মধ্যরাত্রে গেছেন, কিন্তু ওরা সাঙ্গপাঙ্গ যারা সাথে ছিল তারা সবই কি ওই মধ্যরাত্রে বেতালা হয়ে যায়নি কা, সেটা আমি জানি না। এর আগে উনি যেতেন দুপুর 11টার দিকে, উনি ফুল দিতে যেতেন, আবার ওনার নেতাকর্মীরা ওই বেদির ফুল তুলে ওনার উপরে ফুলের বর্ষণ করতো, যেন মূর্তি পূজা করছে সেখানে ফুল দিচ্ছে। এটা নিয়ে যখন লেখালেখি হলো তখন ওটা বন্ধ হলো। আর এবার যে এই অপকর্মটা করে আসলো, মানে আমাদের 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, সেই শহীদ দিবসের মর্যাদাটাই সে নষ্ট করে দিয়ে আসলো। যারা মসজিদে বোমা মারে, আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে, তারা ভাষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের মর্যাদা দিতে পারে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মানুষ পোড়ানো, এটাই যাদের কাজ, তাদের কাছ থেকে কি সংস্কৃতির আশা করবেন, কি সাহিত্যের আশা করবেন, কি ভাষার আশা করবেন? আপনারাই বলেন, সবাই বিবেচনা করে দেখেন। এদের কাছে এসবের কোনো মূল্যই নাই। ক্ষমতা হলো ভোগের বস্তু, ক্ষমতা মানেই হচ্ছে নিজের ভাগ্য গড়া। দেশ ও জনগণের মর্যাদাহানিকর কোনো কিছু না করতে নেতাকর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগ সভাপতি। বাংলাদেশকে যেন আমরা অভিষ্ট অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে কানাডার ফেডারেল আদালত। স্বেচ্ছাসেবক দলের সদস্য জুয়েল হোসেন গাজীর কানাডায় রাজনৈতিক আশ্রয় নিয়ে এক মামলার রায়ে এই কথা বলেছে আদালত। এই রায় নিয়ে মন্তব্য করতে রাজি হননি বিএনপির নেতারা। অন্যদিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর দাবি, সন্ত্রাসী দল হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে বিএনপি। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও পরে সারা দেশে চলে সহিংসতা। আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী 2014 সালে রাজনৈতিক সংঘাতে নিহত হয় 147 জন, 2013 সালে 507 জন। সংঘাতে 2 বছরে আহতের সংখ্যা 10,000 ছাড়ায়। এসব সহিংসতার কথা উল্লেখ করে 2015 সালের এপ্রিলে কানাডায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন মিরপুরের স্বেচ্ছাসেবক দলের কর্মী জুয়েল গাজী। প্রথমে দেশটিতে বাস করার সুযোগ দিলেও 2016 সালের 16 মে তাকে অযোগ্য ঘোষণা করে কানাডা। পরে জুয়েল আপিল করলে বিষয়টি ফেডারেল আদালতে গড়ায়। সেই মামলার পর্যবেক্ষণে বেরিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বিএনপি সন্ত্রাসী কাজে জড়িত ছিল, আছে ও থাকবে। কানাডিয়ান সরকার তদন্তপূর্বক সবকিছু প্রমাণ করে রায় দিয়েছে যে বিএনপি একটি জঙ্গি দল, তারা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। এই জঙ্গি দলের কোনো সদস্যকে অ্যাসাইলাম দেওয়া যায় না। সুতরাং আজকে যে আন্তর্জাতিক সার্টিফিকেট বেগম খালেদা জিয়া লাভ করেছে, সেটা উৎফুল্লই হয়তো বেদিতে আগমন করেছেন বলে আমি মনে করি। রাজধানীতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন শিল্পমন্ত্রী। এদিকে গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি নেতাদের কাছে প্রতিক্রিয়া চাওয়া হলে কেউই বক্তব্য দিতে রাজি হননি। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। তার দাবি, রাষ্ট্রদূতের দায়িত্ববোধ থেকেই তিনি এই আলোচনা করছেন। বার্নিকাট বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, অন্য দলগুলোর সঙ্গেও এই ধরনের আলোচনা অব্যাহত থাকবে। বিএনপির সঙ্গে বৈঠকে খালেদা জিয়া ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। এর আগে বার্নিকাট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও কথা বলেছেন।
সম্প্রতি আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে দেখা করেছি। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছি। সাধারণভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ভবিষ্যতেও আমি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গেও আলোচনা অব্যাহত রাখব। সড়ক দুর্ঘটনা চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনি সহ 5 জন নিহতের মামলায় বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফাইজুল কবির দুপুরে এ রায় ঘোষণা করেন। আলোচিত এই মামলার রায় শুনতে সকাল থেকেই মানিকগঞ্জ আদালত চত্বরে ভিড় করেন শত শত মানুষ। আইনজীবীর সাথে আসেন জামিনে থাকা মামলার একমাত্র আসামি বাস চালক জামির হোসেন। বেলা 12টার দিকে সংক্ষিপ্ত রায় পড়ে শোনান বিচারক আল মাহমুদ ফাইজুল কবির। বাস চালক জামিরকে 304 ধারায় অবহেলাজনিত মৃত্যুর জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। আরেকটি ধারায় আদালত তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড ও 2,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। বিজ্ঞ আদালত যাবতীয় বিচার বিশ্লেষণ করেই ন্যায় বিচারের স্বার্থে এই দণ্ডটা দিয়েছেন। দণ্ডবিধি 304 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আর 2 মাসের জরিমানা দিয়েছেন। রায়টা সঠিক হয়েছে, আমরা খুশি হয়েছি। এটা যুগান্তকারী রায়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি জামিরের আইনজীবী। আসামি উক্ত দণ্ডাদেশে সংক্ষুব্ধ ও এই দণ্ডাদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আপিল মোকদ্দমা দায়ের করবে এবং আমার বিশ্বাস মহামান্য হাইকোর্টে আসামি আপিলে খালাস পাবে। 2011 সালের 13 আগস্ট শিবালয় উপজেলায় কাগজের ফুল চলচ্চিত্রের শুটিং স্পট দেখে একটি মাইক্রোবাসে ঢাকায় ফিরছিলেন নির্মাতা তারেক মাসুদ ও মিশুক মুনির সহ 9 জন। পথে ঢাকা আরিচা মহাসড়কের জোকা এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারেক মিশুক সহ নিহত হন 5 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দিকে দুর্ঘটনা কবলিত ওই মাইক্রোবাসে তারেক মাসুদ ও মিশুক মুনিরের সহযাত্রী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ঢালি আল মামুন। গুরুতর আহত হলেও বেঁচে যান তিনি সহ 4 জন। বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ডে সন্তোষ জানিয়েছেন তিনি। দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি বিচার ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে এবং রায় হয়েছে। আমি মনে করি এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ফলে আমি মনে করি এই রায়ের মধ্যে দিয়ে অন্ততপক্ষে একটি জিনিস যুক্ত হয়েছে, একটি বার্তা আমাদের কাছে এসছে যে আসলে কেউই বিচার বহির্ভূত নয়, এরকম অস্বাভাবিক মৃত্যু কারোই প্রত্যাশিত নয়। রাত 9টা বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। নারায়ণগঞ্জের পাগলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন। উপজেলার শাহীবাজার এলাকায় সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী মোক্তারের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় মোক্তার ও তার সহযোগীরা গুলি ছুড়লে সহকারী উপপরিদর্শক আব্দুল আজিজ পায়ে গুলিবিদ্ধ হন। এরপর আত্মরক্ষায় পুলিশও গুলি চালায়। এক পর্যায়ে ঘটনাস্থলে মোক্তার ও তার সহযোগী মানিকের মরদেহ পাওয়া যায়। সেখান থেকে একটি পিস্তল, একটি রিভলভার ও 7টি গুলি উদ্ধার হয়েছে। মোক্তারের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ 5টি এবং মালিকের বিরুদ্ধে 3টি মামলা আছে। খেলাধুলার খবরের জন্য অনুপমের কাছে চলে যাচ্ছে। অনুপম, আমাদের কোচ মারামারি করেছেন ইরানের কোচ সুনীল ধাগে। মারামারি তো না, উনিই মেরেছেন মনে হলো। উনি মেরেছেন দেখে। সুনীল ধাগে বাড়ি কই তার? ভারতে। এবং বিষয়টা আসলে শুরু হয়েছে, মানে মূল দোষটা আমি যদি বলি বাংলাদেশি খেলোয়াড়েরই। বাংলাদেশি খেলোয়াড় আসলে উত্তেজিত হয়ে গেছিলেন এক পর্যায়ে এবং তিনি ভারতীয় এক খেলোয়াড়কে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন, সেটি ইরানের খেলোয়াড়কে। ইরানের খেলোয়াড়ও আবার সেটার পাল্টা জবাব দিয়েছিলেন। তিনি তাকে যদিও মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তখন আবার সুনীল ধাগে এটা সহ্য করতে পারেননি, তো তিনি গিয়ে গায়ে হাত তুলেছেন। যেটা খুবই বাজে হয়েছে বিষয়টা। কিন্তু তার চেয়েও বড় ঘটনা কিন্তু ঘটেছে। সেনেগাল এবং কেনিয়ার মেয়েদের মধ্যে ভীষণ রকম মারামারি হয়েছে। আজকে আপনি মারামারি খবরই জানাবেন না, অন্য কোনো খবর আছে? আরো কিছু খবর আছে, খেলার খবর আছে। তাসকিন আমাদের সাথে কথা বলেছেন যে ইনজুরি নিয়ে তিনি খুব একটা ভাবছেন না এবং মাশরাফির কাছ থেকে অনেক টেকনিক শিখেছেন, সেগুলো কাজে লাগাতে চান। ইনজুরি না থাকার না, খেলার বোলিং এ ইনজুরির সাথে খেলার, ইনজুরিকে মানিয়ে নেওয়া, ইনজুরি ছাড়াও কিভাবে কি করা যায় এইসব বিষয়ে টেকনিক শিখেছেন মাশরাফির কাছ থেকে। সেই খবরগুলো জানিয়ে দেব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে।
9:29 ফিরে এলাম রাত 9টায়। বাংলাদেশে ইতিহাস গড়া হলো না, রোলবল বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। সেমিতে শক্তিশালী ইরানের কাছে 11-3 গোলে হেরেছে স্বাগতিক দল। চতুর্থ স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কেনিয়ার কাছে 7-1 গোলে হেরেছে লাল সবুজেরা। ইভেন্ট যাই হোক, বিশ্বকাপের ফাইনাল খেলা স্বপ্নের মতো। শেষ চারে শক্তিশালী ইরান বাধা টপকানোর চ্যালেঞ্জ, তাহলে গড়া হতো ইতিহাস। সেমিতে পার্থক্য চোখে পড়ল। টেকনিক, ট্যাকটিক্স সব দিকে এগিয়ে ইরান। উচ্চতার ফায়দা নিতেও ভুল করেনি। ভুল পাস, পেনাল্টি মিস ভুগিয়েছে বাংলাদেশকে। প্রথমার্ধে 3-1 গোলে পিছিয়ে লাল সবুজ। 1 গোল হৃদয়ের। বিরতির পর ঘুরে দাঁড়ানোর উচ্চাসা ধোপে টেকেনি, উল্টো বিধ্বস্ত হয়েছে স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধে ওদের জালে আরো 8 গোল ইরানের। 2টা শোধ দিয়েছেন হৃদয়। আমরা বড় ব্যবধানে হেরেছি, তবে মনে রাখতে হবে লড়াইটা ছিল বিশ্ব রানার আপদের সাথে। ছেলেরা যেভাবে খেলেছে আমি খুশি। আমার ধারণা সামনের আসরে আরো এগিয়ে যাবে দল। বিকেলেও হতাশ করেছে দল। তৃতীয় স্থান দখলের ম্যাচে লাল সবুজদের বিধ্বস্ত করেছে কেনিয়া। 7-1 গোলের হারে চতুর্থ হয়ে আসর শেষ করল স্বাগতিকরা। টুর্নামেন্ট শুরুর আগেও সেমিতে খেলার কথা ভাবেনি কেউই। তবে ধারাবাহিকতার সঙ্গে হৃদয়ের নৈপুণ্য স্বপ্নের পরিধি বাড়িয়েছিল। স্বপ্ন ভেঙে হতাশা আছে, তবে অর্জন প্রাপ্তিও তো কম নয়। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোলবল বিশ্বকাপের শেষ দিনে খেলা ছাপিয়ে আলোচনায় সেনেগাল কেনিয়া খেলোয়াড়দের মারামারি। দুই দলের সংঘর্ষে কেনিয়ার ফরওয়ার্ড লুসিকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিপক্ষের কোচকে চড় মেরে বাংলাদেশ কোচও সমালোচনার জন্ম দিয়েছেন। তবে ম্যাচ শেষে এজন্য ক্ষমা চেয়ে নিয়েছেন সুনীল ধাগে। ঘরের মাঠে খেলা, দর্শক সমর্থকদের চাপ, এর সাথে সেমিতে যাচ্ছে তাই পারফরম্যান্স। মেজাজ ধরে রাখতে পারেননি বাংলাদেশ কোচ সুনীল ধাগে। ইরানের কোচ কাম খেলোয়াড়ের সাথে কথা কাটাকাটিতে মেজাজ হারান। চড় মেরে বসেন প্রতিপক্ষ কোচকে। সংবাদ সম্মেলন অবশ্য এর জন্য দাঁড়িয়ে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন তিনি। সামনাসামনিও ক্ষমা চেয়ে নিয়েছেন। তবে বিষয়টি এত সহজে মেনে নিতে পারছে না ইরানি কোচ রেজা শেখ জাফরি। আমি এমন আচরণে হতাশ। কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার সাথে এমন আচরণ করেন। তবে বিষয়টি মিটমাট হয়ে গেছে। মাঠ ছেড়ে এসেছি, বিষয়টা সেখানে ছেড়ে আসতে চাই। সুনীলের চরকাণ্ডকেও ছাড়িয়ে গেছে কেনিয়া সেনেগালের মেয়েদের লড়াই। ম্যাচ শেষে হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়। আহত হয়েছেন কেনিয়ান ফরওয়ার্ড লুসি। তাকে নিতে হয় হাসপাতালে। ম্যাচে কথার যুদ্ধ, পারফরমেন্সের লড়াই, উত্তাপ ছড়ায়। ক্রীড়াক্ষেত্রে যা স্বাভাবিক, তবে কেনিয়া সেনেগাল ম্যাচে যা হয়েছে তা সত্যিই নিন্দনীয়। ফেডারেশনকে এ বিষয়ে কঠোর হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। ম্যাচে এমন ঘটনা ঘটেই থাকে, তবে দিন শেষে এটি কেবলই একটি খেলা। খেলোয়াড়দের বিষয়টি বুঝতে হবে। আমি জানি না ফেডারেশন কি ব্যবস্থা নেবে, তবে খেলাটি সুন্দর ভবিষ্যতের জন্য এসব বিষয়ে কঠোর হতে হবে তাদের। বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না ইন্টারন্যাশনাল রোলবল ফেডারেশন। কর্মকর্তাদের বৈঠক শেষে দুই দলের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন। খেলা মানে যুদ্ধ নয়, দুদেশের মধ্যে সম্প্রীতি তৈরির সুযোগ। এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। প্রতিযোগিতা আছে, কিন্তু তা এমন পর্যায়ে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা বিষয়টি নিয়ে বসবো। রোলবল বিশ্বকাপে খেলোয়াড়দের এমন মনোভাব বল দিচ্ছে এখনও পেশাদারিত্ব গড়ে ওঠেনি তাদের মধ্যে। তবে ভবিষ্যতে আয়োজন নিয়মিত হলে এ ধরনের ঘটনা কমবে। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইনজুরি নিয়ে খুব একটা ভাবেন না তাসকিন আহমেদ। ইনজুরি চিন্তা ঝেড়ে বোলিংয়ে মনোযোগ দিতে চান। মানসিকভাবে চাঙা থাকতে মাশরাফির দেয়া টোটকাতে চলেন তাসকিন। ক্যারিয়ারের 3 টেস্টে ব্যক্তিগত সাফল্য মন্দ না হলেও দলীয় পারফরমেন্সে খুশি নন টাইগার স্পিডস্টার। শেখ কামাল ক্লাব কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচ। খেলাধুলার খবরে এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানবো মুহ এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। নরসিংদী সদর উপজেলায় সহোদর 3 শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে তাদের এক ভাইকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন আরেক ভাই। সকালে আলো কবালি গ্রামের পূর্বপাড়া থেকে 3 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আটক ভাইকে জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ জানা যাবে বলে আশা করছে পুলিশ। নরসিংদীর আলোকবালি গ্রামের ইসমাইল মিয়ার 6 সন্তানের মধ্যে বড় আতিকুর রহমান। মেজ ছেলে রুবেল মিয়ার বয়স 23 বছর। তার বাকি সন্তানদের মধ্যে ছেলে ইয়াসিন এবং মেয়ে মরিয়ম মার্জিয়া স্কুল পড়ুয়া। পরিবারে হঠাৎই অঘটন। ভাই রুবেলের বিরুদ্ধে ছোট 3 ভাই বোনকে হত্যার অভিযোগ। বড় ভাই আতিক এবং প্রতিবেশীরা জানান মঙ্গলবার রাত 11:30টার দিকে বাড়ির পাশের মাদ্রাসা থেকে তাকে ডেকে আনে রুবেল।
কুপিয়ে আহত করলে তার চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা ছোট 3 ভাই বোনের মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী রুবেলকে পুলিশে দেয়। একটা বোন একটা ভাই দুসালা ঘরের ভিতরে তারা মৃত। ধরে আমি আরেক ঘরে গেছে যে মশারের ভিতরে আরেকটা মহিলা ছোট বাচ্চা এটা মৃত। প্রতিবেশীরা বলছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যা। কাম করে না, হ্যাঁ কাম করে না, তুলেও দরকার করছে, করার পরে ঘরে কি হয়েছে না হয়েছে সঠিক আমরা জানি না, বুঝতে পারি না। তবে আতিকুর বলছেন এই বিষয়ে তিনি কিছু জানেন না। মানসিকভাবে অসুস্থ জানি না, এমনি ভালোই, কিন্তু রাইগা গেলে হঠাৎ করে কি মানে আর কোনো পিছনের কোনো কারণ আমার জানা নাই। পুলিশ বলছে রুবেলকে জিজ্ঞাসাবাদে তথ্য বেরিয়ে আসবে। শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তার আরেক বড় ভাই আতিকুর রহমান, সে যখন বাধা দিতে এসছে তাকে কুপিয়ে মারাত্মক জখম করেছে, তাকে সদর হসপিটালে ভর্তি করা হয়েছে এবং লাশগুলো মর্গে আছে। আর আজকে ভোরবেলার দিকে জনগণের সহায়তা আমরা যে মূল আসামি রুবেল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। শিশুদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। আহত আতিকুর নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার সময় বাবা ও আরেক ভাই ব্যবসার কাজে বাড়ির বাইরে ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো খবর জানার আগে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গভীর সমুদ্রে তেল গ্যাস পেতে অপেক্ষা অন্তত 15 বছর, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। রাত 9:46 আমরা ফিরলাম। গভীর সাগরে তেল গ্যাস অনুসন্ধান জরিপ বারবার পিছিয়ে যাচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। জরিপ কাজ শুরুর জন্য দরপত্র আহ্বান করেও 2.5 বছরের কার্যাদেশ দেওয়া যায়নি কোনো প্রতিষ্ঠানকে। এ কারণে গভীর সমুদ্র থেকে তেল গ্যাস পেতে অন্তত 15 বছর অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল আমিন। ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তির পর প্রায় 1,19,000 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশের সীমানায় অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু বিশাল এই সাগরে তেল গ্যাস অনুসন্ধানে প্রতিবেশীদের তুলনায় পিছিয়ে বাংলাদেশ। মিয়ানমার নিজেদের অংশে 30টির বেশি ব্লকে তেল গ্যাস উত্তোলনের কাজ শুরু করলেও এখনও জরিপই শুরু করতে পারেনি বাংলাদেশ। দরপত্র আহ্বান করেও 2.5 বছরে কাজ দেয়া যায়নি কোনো প্রতিষ্ঠানকে। মাল্টিক্লাইনের ব্যাপারে ডিপসিতে আমরা পিছিয়ে পড়ছি। আমরা টেন্ডার করেছিলাম প্রায় 2.5 বছর আগে। সেই টেন্ডারে যারা কোয়ালিফাই করছিলেন সব দিক দিয়ে, আর যারা কোয়ালিফাই করেন নাই তাদের কমপ্লেনের কারণে আবার রিটেন্ডার হয়েছে। পারচেস কমিটির কাছে যাওয়ার পরে পারচেস কমিটি একটা নতুন কমিটি করে দিতে বলছে, কমিটি করে তাকে রিপোর্ট দিতে বলছে। এই রিপোর্ট 1 সপ্তাহে দেওয়ার কথা, এখন 4 মাস হয়ে গেছে। সাগরে 20টি ব্লকের 18টিতেই জরিপ কাজ এখনো শুরু না হয় পুরো প্রক্রিয়া শেষ করে গ্যাস উত্তোলনে 1 যুগেরও বেশি সময় লাগবে বলে জানালেন প্রতিমন্ত্রী। 3 বছর পরে যদি শুরু করে তাহলে 1.5 বছর 2 বছর লাগবে, রেজাল্ট পাবে। সেই রেজাল্ট পাওয়ার পরে আমরা ডিপসি ব্লকগুলো টেন্ডারে যাব। টেন্ডারে পাওয়ার পরে টেন্ডার গিয়ে ক্লোজিং করতে, পিএসসি চুক্তি করতে 2 বছর লাগবে। এখানে সার্ভে করা শুরু করবে 5-7 বছর লাগবে। মোটামুটি ইনশাল্লাহ 15 বছর লাগবে। সাগরের 20 মিটার গভীরতা থেকে 2,500 মিটারের বেশি গভীরতায় এই জরিপ কাজ চালানো হবে। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনার শাস্তি এবার জানিয়ে দিচ্ছে আপনাদের পাঠানো কিছু মতামত। মুন্না বলছেন, মিডিয়া কর্মী দুর্ঘটনায় মারা গেছে বলে এই রায় হলো। সারা দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে কিন্তু শাস্তি হচ্ছে না। হুমায়ুন বলছেন, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ এবং কঠিন আইন থাকলে কিছুটা হলেও সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। রিপন বলছেন, সড়ক দুর্ঘটনার ব্যাপারে জনগণ এবং গাড়ি চালকদের সতর্ক হওয়া উচিত। সেলিম বলছেন, সড়ক দুর্ঘটনা কখনো শুধু শাস্তি দিয়ে কমানো যাবে না, পাশাপাশি দরকার সচেতনতা। মিজানুর বলছেন, গাড়ি চালকেরা যাতে নিয়ম মানেন সেজন্য সরকারকে কঠোর হতে হবে। সাজ্জাদ বলছেন, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, এই রায় থেকে চালকেরা শিক্ষা নেবেন। টিপু বলছেন, আইনের প্রয়োগ সময়মতো হলেই সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। শাহরিয়ার বলছেন, এই রায় একটা দৃষ্টান্ত, এতে চালকেরা আরো সচেতন হবেন। সুমন বলছেন, সড়ক দুর্ঘটনার শাস্তির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত হবে না। আরিয়া বলছেন, সরকারের প্রতি অনুরোধ, সড়ক দুর্ঘটনা ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নিন। আমার মনে হয় যে নানা ধরনের মতামত দর্শকরা পাঠিয়েছেন, এর মধ্যে একটি মতামত আমার একটু দৃষ্টি আকর্ষণ করছে যে এটা আসলে গণমাধ্যমের লোক বলে বা গণমাধ্যম মনোযোগ দিয়েছিল বলে কি শাস্তিটি এরকম হলো কিনা, কারণ অনেক ক্ষেত্রে শাস্তির কথা এরকম দেখা যায় না। তবে শাস্তির পাশাপাশি সচেতনতা দরকার, সেটি আসলে কে অস্বীকার করবে দর্শকদের।
অবশ্যই। আর সড়ক দুর্ঘটনায় শাস্তি যাবজ্জীবন, এটা আমি ঠিক জানি না যে এরকম আরো দৃষ্টান্ত আছে কিনা, আরো তো কম সম্ভবত শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট এত বেশি আমি মনে করতে পারছি না যে খুব বেশি হয়েছে। সো এটা ডেফিনেটলি অবশ্যই এটা একটা ভালো সিদ্ধান্ত এবং নিশ্চয়ই সবাই এর সন্তোষ প্রকাশ করেছে যারা আছে। যাই হোক, দর্শকদের অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। পুরোপুরি ঝলসে যাওয়া মুখমণ্ডল ফের গড়ে তুলতে এক পাকিস্তানি নারীকে সাহায্য করেছেন যুক্তরাজ্যের এক শল্য চিকিৎসক। বন্ধু ছোড়া অ্যাসিডে কানওয়াল কায়ুমের নাক, চোখ, ভ্রু সবই ঝলসে গিয়েছিল। তবে ব্রিটিশ শল্যবিদ অসীম শাহমালাকের এক দশকের চেষ্টায় এখন অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরেছেন কানওয়াল। স্বপ্ন ছিল বিমানবালা হওয়ার, কিন্তু হিংসার বশে এক বন্ধুর ছোড়া সালফিউরিক অ্যাসিডে ঝলসে যায় পুরো মুখ, পুরোপুরি নষ্ট হয়ে যায় নাক। পাকিস্তানের কানওয়াল কায়ুমের জীবনে ঘটে এই ঘটনা, কিন্তু হেরে যাননি কানওয়াল। মানবদরদী কিছু চিকিৎসকের সহায়তায় আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। 10 বছর আগের ঘটনা। সালফিউরিক অ্যাসিডে পুড়ে যাওয়া কানওয়ালের মুখমণ্ডল নিয়ে দারুণ পরিশ্রম করেন চিকিৎসকরা। ধীরে ধীরে তার চেহারার আকৃতি অনেকটাই ফিরিয়ে আনতে সক্ষম হন তারা। এই প্রক্রিয়ায় তার পুরো নাকটি নতুন করে তৈরি করতে হয় চিকিৎসকদের। উরু থেকে নেওয়া টিস্যুর সাহায্যে চলে মেরামত কাজ। কানওয়ালের চেহারা কিছুটা স্বাভাবিক হলেও চোখের পাতা এবং ভ্রু ছিল না। এই সমস্যার সমাধানে 2 বছর আগে এগিয়ে আসেন যুক্তরাজ্যের শল্য চিকিৎসক অসীম শাহমালাক। পাকিস্তানে জন্ম নেওয়া ম্যানচেস্টারের এই চিকিৎসক নিপুণ দক্ষতায় অনেকখানি স্বাভাবিক করে তোলেন এই নারীর চেহারা। কানওয়াল জানালেন, ডাক্তার শাহমালাকে সাহায্য পাওয়ার আগে কালো কালির মার্কার দিয়ে ভ্রু আঁকতে হতো তাকে। বিশ্বের হাতে গোনা কয়েকজন শল্য চিকিৎসকের একজন অসীম শাহমালাক, যিনি চোখের পাতা ও ভ্রু ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন। ফুটবল খেলার বিশেষজ্ঞ ডিবি হামান, চলচ্চিত্র তারকা মার্টিন রবার্টস ও গুগল বক্সের ক্রিস স্টেডের মতো তারকাদের চিকিৎসা করেছেন। কানওয়ালের চিকিৎসা করার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ডাক্তার শাহমালাক জানান, এই নারী আমার জীবনে দেখা অন্যতম সাহসী একজন মানুষ। তিনি জানালেন, কানওয়ালের মতো মানুষের মুখে হাসি ফোটাতে পারাই তার সাফল্যের সার্থকতা। চিকিৎসা শেষে কানওয়ালের বিয়ে হয়েছে। বর্তমানে বাস করছেন করাচিতে। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করবো জার্মানির কোলন কার্নিভালে বিশ্ব নেতাদের ব্যঙ্গাত্মক পুতুলে কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। রাত 9টায়